আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এরপর রয়েছে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে মস্কো ও পশ্চিমা বিশ্বকে কী বার্তা দিল ইউক্রেন। সর্বশেষ থাকছে পশ্চিম তীর সফরে যেতে না দেওয়া ইসরায়েলের উগ্রবাদের প্রমাণ, জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি ভূখণ্ড, বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর সেটিকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে মাঝ আকাশেই ধ্বংস করা হয়। যদিও ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। হুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া গাজার ২ মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ফের অভিযান শুরু করার পর নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে তারা। হুতিদের দাবি, তাদের এই হামলা ফিলিস্তিনের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ সংহতির অংশ। এর আগে মে মাসের শুরুতে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন সীমানা প্রাচীরে আঘাত হানে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্কতা সংকেত হিসেবে বিবেচিত। হুতিদের এসব আক্রমণের জবাবে ইসরায়েল ও ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে রাজধানী সানা বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র হুতিদের সামরিক সক্ষমতারই প্রতিফলন, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৩,০০০-এর বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল ব্রুস এই তথ্য জানান, খবর আনাদোলু এজেন্সির। মুনির আল ব্রুস এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মিশরের আরিশ শহর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০-এর বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। বিবৃতিতে ব্রুস আরও বলেন, ঔষধ, ভ্যাকসিন প্রবেশের ওপর দখলদারের চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি বলেন, পানি নিরাপত্তা ভেঙে দেওয়ার ফলে গাজায় তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে। গাজার ৯০% জনসংখ্যা এখন নিরাপদ পানির অভাবে ভুগছে। বুরুশ ইসরায়েলের নতুন প্রবর্তিত সাহায্য বিতরণের ব্যবস্থাকে গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী গত ২৭ মে থেকে গাজায় মানবিক সাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের উপর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছে। ৯০ দিনের বেশি সময় ধরে মানবিক সাহায্যের জন্য সীমান্ত বন্ধ থাকায় গাজায় ২৪ লাখ বাসিন্দা ক্ষুধায় নিমজ্জিত। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় ৫৪,৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইতিমধ্যে উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অবরুদ্ধ উপত্যকাটি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যা মামলার মুখোমুখি হয়েছে। রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে মস্কো ও পশ্চিমা বিশ্বকে কী বার্তা দিল ইউক্রেন।
রাশিয়া জুড়ে দেশটির বিমান বাহিনীকে লক্ষ্য করে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটাকে তাদের দুঃসাহসী অসাধারণ কৌশল বলে অতিরঞ্জিত হবে না। ইউক্রেন বলছে এই হামলায় $700 কোটি মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি তথ্য সত্যতা যাচাই করতে পারেনি, তবে এটুকু নিশ্চিত যে অপারেশন স্পাইটার্স ওয়েব নামের অভিযানটি অন্তত প্রচারের দিক থেকে এক চমকপ্রদ সাফল্য ছিল। ইউক্রেনের মানুষ এই ড্রোন হামলাকে আগের কিছু বড় সাফল্যের সঙ্গে তুলনা করেছেন, যেমন 2022 সালে রাশিয়ার কৃষ্ণ সাগরে নৌবহরের প্রধান জাহাজ মস্কোভা ডুবিয়ে দেওয়া, কার্স সেতুতে বিস্ফোরণ, আর পরের বছর সেভাস্তোপোল বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এসবিইউ গণমাধ্যমকে যেসব তথ্য দিয়েছে তার ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় পরিকল্পিত সফল অভিযান। 18 মাস ধরে এই অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযানের অংশ হিসেবে বেশ কিছু ছোট ড্রোন বিশেষভাবে তৈরি ট্রাকের ভিতর লুকিয়ে রেখে ইউক্রেন থেকে রাশিয়ায় পাচার করা হয়। এরপর সেগুলো হাজারো মাইল দূরে রাশিয়ার 4টি ভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেও আশপাশের বিমান ঘাঁটিগুলোর দিকে ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেনের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশ্লেষক সের্হি কুজান বলেন, বিশ্বের এর আগে কোনো গোয়েন্দা সংস্থা এমন কিছু করেছে বলে জানা নেই। কুজান আরও বলেন, এই কৌশলগত বোমারু বিমানগুলো আমাদের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম ছিল। সেখানে এরকম মাত্র 120টি বিমান আছে, আর আমরা আঘাত করেছি 40টিতে। এটি একবারে দুর্দান্ত একটি সংখ্যা। ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নির্ধারণ করা কঠিন, তবে ইউক্রেনের সামরিক ব্লগার ওলেক্সান্দার বলেন, বোমারু বিমান ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমানগুলোর পুরোপুরি ধ্বংস না হলেও এর প্রভাবটা বিশাল। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে কোভালেনকো লিখেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে রাশিয়ার সামরিক শিল্প কাঠামোর এখন যে অবস্থা তাতে এগুলোকে শীঘ্রই পুনরুদ্ধার বা মেরামত করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। পশ্চিম তীর সফরে যেতে না দেওয়া ইসরায়েলের উগ্রবাদিতার প্রমাণ, জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আরব মন্ত্রীদের যেতে না দেওয়া ইসরায়েলের উগ্রবাদিতার প্রমাণ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিন ইস্যুতে সৌদি নেতৃত্বে 6 আরব দেশ ও তুরস্কের বৈঠক ইসরায়েলি বাধায় পশ্চিম তীর থেকে সরিয়ে জর্ডানে আসা অনুষ্ঠিত হয়। এতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। এ সময় ইসরায়েলের কড়া সমালোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, অধিকৃত পশ্চিম তীরে আরব মন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে অনুমতি দিতে ইসরায়েলি সরকারের অস্বীকৃত তাদের চরমপন্থা এবং শান্তির প্রতি প্রত্যাখ্যান করেছে তারা। সৌদি মন্ত্রী আরও বলেন, পশ্চিম তীরে বৈঠক ঠেকিয়ে তারা দেখেছে শান্তি নয়, দমন নীতিতেই বিশ্বাস করে তারা। ইসরায়েলের এই অহংকার আমাদের কূটনৈতিক প্রচেষ্টা দ্বিগুণের ইচ্ছাকে শক্তিশালী করে। এর আগে শনিবার ইসরায়েল জানায়, রোববার পরিকল্পিত বৈঠকে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের অংশগ্রহণের অনুমতি দেবে না তারা। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, মন্ত্রীরা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারের জন্য একটি উস্কানিমূলক বৈঠকে অংশ নিতে চেয়েছিলেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, এই সফরে বাধা দেওয়ার ফলে ইসরায়েল ন্যায়সঙ্গত আরব ইসরায়েলি মীমাংসার যে কোনো সুযোগকে হত্যা করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বৈঠকের আগে বলেন, সম্মেলনে গাজায় যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনি তাদের ভূমিতে থাকা নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা এবং তাদের উচ্ছেদের যে কোনো ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। ব্যাপক দমন-পীড়ন ও হামলার কারণে জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে ইসরায়েল। মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও আরব ইউরোপের দেশগুলো ইসরায়েল ফিলিস্তিনি সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে মত দিয়েছে।